দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার। স্বাগত আপনাদের দুইজনকেই। সরোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করি, ছোট্ট করে একটু শুনতে চাই। আপনি জানেন যে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আজকে চার্জশিট দেওয়া হয়েছে। ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রীকে, এই দুজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে এবং আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগামী 5 থেকে 7 কার্যদিবসে এই মামলার বিচার হবে। আশাবাদ ব্যক্ত করেছেন, আমি শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটা তো একটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং বর্বর ঘটনা ঘটেছে, যেটা সারা দেশের মানুষ মানে সকল ধর্মের, সকল রাজনৈতিক মতামতের মানুষকে ক্ষুব্ধ করেছে এবং এটা নিয়ে তারা রাস্তায়ও নেমেছে। অনেক ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের সময় আসিয়ার ঘটনাটা দেখেছিলাম, সেটাও দ্রুততম সময়ের মধ্যে সেটা শাস্তি নিশ্চিত করা হয়েছিল। এখন এটা ঠিক আছে, সরকারের আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নিজে ওখানে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে অত্যন্ত সিরিয়াসলি এটার বিষয়ে কথা বলছেন। কেন? কারণ এটা এখন সারা দেশের মনোযোগের বিষয়। এটা নিয়ে মিডিয়া তৎপর, মানে বিভিন্ন জায়গায় একই সময় আন্দোলন হচ্ছে। এই সমস্ত কারণে আপনি এটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। কিন্তু অন্যান্য এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধর্ষণ কিংবা এই ধরনের অত্যাচারের ঘটনা যখন ঘটে, তখন কিন্তু সেগুলো আনএড্রেস থাকে। এই রামিসার ঘটনার সময় কিন্তু আরও চট্টগ্রামে, নারায়ণগঞ্জে, নরসিংদীতে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। সেগুলোর কি অবস্থা? তার মানে কি আমরা সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করছি বা এটা মেনে নিচ্ছি যে যেটা মিডিয়া সেন্সেশন তৈরি করতে পারবে, যেটা পাবলিক আউটরিচ তৈরি করতে পারবে, সেটাই বিচার পাবে, অন্য ঘটনাগুলো বিচার পাবে না? সেটা তো মানে ন্যায় বিচারের জন্য খুব ক্ষতিকর ব্যাপার। এই একই সময়ে একটা খুব দুঃখজনক ঘটনা একজন কিশোরীর সাথে ঘটেছে, সে নরসিংদীতে, আমার এলাকায়। প্রথম আলো আজকে নিউজ করেছে এটা নিয়ে, যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে যেটা ওই এইসব জায়গায় হয়, সালিশ বসেছে এবং সালিশে বিএনপির স্থানীয় নেতারা এখানে একটা মিলমিশ করায় দেওয়ার চেষ্টা করেছে, যেখানে তাদের বলা উচিত ছিল যে আপনারা এটা মামলা করেন এবং এটা ধর্ষণের যে মানে যে আইন এবং ধর্ষণের যে অপরাধ বা যে শাস্তি, সে অনুযায়ী বিচার হবে। কিন্তু তারা এটা মামলা করতে, মানে মীমাংসা করতে গেছেন এবং বিয়ে করাতে চেয়েছেন ধর্ষকের সাথে। এটা এগেইন একটা ন্যাক্কারজনক ঘটনা। জরিমানা বা ছেলেপক্ষ, মানে ধর্ষক পক্ষ হচ্ছে আপনার বলেছে যে আমরা এটা নগদ টাকা দিয়ে এটা ছাড়তে চেয়েছে। এই সমস্ত কারণে ওই মেয়েটা আত্মহত্যার চেষ্টা করেছে এবং সে এখন ঢাকার কোনো একটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির, ধরেন আমরা বিএনপির প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে এই ঘটনায়, অন্তত রামিসার ঘটনায় আন্তরিকতা দেখেছি, সিরিয়াসনেস দেখেছি। আইনমন্ত্রীর ক্ষেত্রেও বলা যাবে এটা। কিন্তু সারা দেশের যে বিএনপি, তাদেরকে কি আমরা এই ধরনের সালিশি কিংবা আইন আদালত করার দায়িত্ব কি সরকার দিয়েছে? দিলে সেটা স্পষ্ট করতে হবে যে আপনারা কি আইন আদালত বিচার করবেন। হ্যাঁ, আপনারা যেহেতু ওখানে স্থানীয় মানে রাজনীতিবিদ, আপনাদের কাছে এই ধরনের ঘটনা আসবে। আপনারা এটা, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আইন আদালত কিংবা পুলিশ পর্যন্ত যাওয়ার সাহস করে না। আপনারা তাদের পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়িয়ে সেটাকে যেন থানায় যেন সহজে মামলা হয় এবং অপরাধী যেন গ্রেফতার হয়, সেটার আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি যদি সালিশ করতে যান ধর্ষকের সাথে, কিন্তু এইটা কিন্তু একদম কমন ফেনোমেনা যে কোনো একটা জিনিস ঘটলে সালিশ হবে এবং সালিশ করবে কে? সালিশ করবে ওই সমাজের যিনি গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মী। একটু শুনে আসি আমি রহমতুল্লাহ ভাইয়ের কাছে। রহমতুল্লাহ, যে অভিযোগটি করলেন এখানে তুষার, সেটা দুটো জিনিস এখানে আছে। একটা হলো যে মিডিয়ায় যদি সেটা হাইপ না ওঠে, মানুষ যদি রাস্তায় না নামে, তাহলে কি এই ধর্ষণ হত্যার বিচার হবে না? এক, আর সালিশ নামে যে একটা সমঝোতা করার চেষ্টা, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভুক্তভোগী বিচার পায় না। হ্যাঁ, আসে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। প্রথমত, এই রামিসার উপরে যে পাশবিক অত্যাচার এবং যে হত্যাযোগ্য বর্বরতম কর্মকাণ্ড হয়েছে, এটা তো সারা দেশ আসলে মেনে নিতে পারেনি। এটা একটা প্রতীকী বিষয়, এটা একটু মিডিয়াতে বেশি এসছে, ঢাকার মধ্যে হয়েছে, এরকম তো ঘটনা অহরহ হচ্ছে।
এবং এটার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ, কোনো ধরনের কোনো মানুষই এটার পক্ষে থাকতে পারে না। এইটার আলোকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার সহ-আলোচক সরোয়ার তুষারও বলেছেন যে প্রধানমন্ত্রী সিরিয়াসলি নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সিরিয়াসলি নিয়েছেন, এবং সেই কারণে এটা খুব আলোচনায় এসছে। এবং আপনি যেটা বললেন যে আজকে চার্জশিট হয়েছে, 5-7 কার্যদিবসের মধ্যে এটার বিচার সম্পন্ন হবে। কিন্তু পাশাপাশি আজকেই দেখবেন আপনি গাংনীর 11 বছরের, না অনেক আছে, একাধিক ঘটনা আছে। 11 বছরের শিশুর এই ধর্ষণ মামলার 29 কার্যদিবসের মধ্যে আজকেই রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সমাজের এই জাতীয় ঘটনাগুলোর মধ্যে বিচারের এই রায় কিন্তু বিরল, যে আসলে 1 মাসের মধ্যে এটার রায় এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ রায় নিশ্চিত করা, এটা কিন্তু এই প্রথমবারের মতো জাতি দেখেছে। না, এই প্রথমবারের মতন দেখে নাই, আরো ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা ঘটেছে, কিন্তু এই রায়ও হয়েছে 29 দিনের মধ্যে না, রায়ও হয়েছে, এরকম এর আগে আমার হয়েছে। অন্তত জানা নেই। না হয়েছে, আমরা আলোচনার জন্য সংক্ষেপ করি। এখন এই জিনিসগুলো কেন হচ্ছে? এটা তো দীর্ঘদিন যাবৎ বিচারহীনতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণে, এবং এই প্রক্রিয়ার কারণে মানুষের যে অনাস্থা, সেটা কিন্তু আপনি রামিসার বাবার ওই সময়ের যে বক্তব্য যে আমি রাষ্ট্রের কাছে বিচার চাই না, কারণ রাষ্ট্র এর বিচার করতে পারবে না, তো সেই জায়গাটাতে প্রধানমন্ত্রীর ছুটে যাওয়া এবং সেখান থেকে মানে এইভাবে আসার পরে একটু প্রধানমন্ত্রী ছুটে গেছেন, এটা ঠিক আছে, আমরা সাধুবাদ জানাই, এটা ভালো উদ্যোগ, কিন্তু এর আগ পর্যন্ত রাজপথে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, এবং সেখান থেকে একটা আওয়াজ কিন্তু উঠেছিল যে এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন না, অন্য কোনো বিএনপির কোনো নেতৃস্থানীয় কেউ আসলেন না, কোনো রকমের কোনো সান্ত্বনা দিলেন না। এই আওয়াজটা যখন বিক্ষোভ, তারপরে কয়েক ঘন্টা পরে গিয়েছেন, যেই কয়েক ঘন্টাই পরে মানে আপনার, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু যায় নাই কেউ, বিএনপির কোনো নেতা তার বাসায়, তার বাড়িতে কেউ যায়নি। আওয়াজ মানে কি 24 ঘন্টার মধ্যে যাওয়া হয়েছে মিছিল বিক্ষোভ এবং হওয়ার পরে। এখন আপনি একটু আগে আমার সহ-আলোচক কথা বললেন এবং আপনিও সেটা রেশ ধরে বললেন যে ক্ষমতাসীন দলের লোকেরা বিচার সালিসি করবে কিনা। আবার আপনি নিজেও বললেন যে না, এখানে এই জাতীয় ঘটনা ঘটলে এলাকায় যারা প্রভাবশালী হ্যাঁ, বা সেটাই নামি দামি আছেন তাদেরকে নিয়ে এই ধরনের বিষয়গুলি হয়, এবং সেখানে বিয়ে দেওয়ার চেষ্টা, এটা পুরনো আমাদের রেওয়াজ বলতে গেলে। রাইট। এইটা তো আপনার ধরেন এলাকায় যদি প্রভাবশালীদের মধ্যে বিএনপি থাকে, প্রভাবশালীদের মধ্যে কেউ জামাত থাকে, তাহলে সেটা কি বিএনপির লোক হিসেবে ট্রিট করা ঠিক না। এই যে আমাদের কথা বলার মধ্যে গেলেই এই যে চাবায়া ধরা, যে বিএনপির লোকজনকে দায়িত্ব দেওয়া আছে, ভাই বিএনপির লোকজনকে দায়িত্ব দেওয়া আছে না ওই এলাকার যে গুণবান ব্যক্তি তাদের মধ্যে দায়িত্ব দেওয়া আছে? প্রথম কথা হলো কি জানেন, প্রথম কথা হলো লোকদেরকে সালিসির জন্য দেওয়া হয়েছে কিনা দায়িত্ব, বিএনপির লোকদেরকে স্পেশালি চিঠি দিয়ে বলা হয়েছে কোনো সালিসি কোনো ইয়াতে যাতে বিএনপির লোকেরা অংশগ্রহণ না করে, হ্যাঁ, চিঠি দিয়ে বলা হয়েছে। প্রথম কথা হলো সামাজিক এই ধরনের কিছু অপরাধ আছে, বিশেষ করে রেপ, হত্যা, এগুলো আসলে আপোষযোগ্য না, সালিশযোগ্য না। অবশ্যই আপোষযোগ্য না, এটা আপোষ করার মতো কোনো কাজ না, কাজই না। এটা ন্যাক্কারজনক কাজ। সেইখানে আপনি যদি যান, কিন্তু ওই যে বিএনপি লাগাই তো হবে তো। হ্যাঁ, এখানে আপনার সালিশি হয়েছে কি এলাকার মানুষদের মধ্যে, নাকি বিএনপি শুধু দায়িত্ব নিয়েছে? ওর মধ্যে তো আওয়ামী লীগও থাকতে পারে, ওর মধ্যে জামাতও থাকতে পারে, ওর মধ্যে জাতীয় পার্টি থাকতে পারে, কিন্তু ওই যে একজন বিএনপি আছে, সমস্যা হলো ওই জায়গায় আমাকে ফুটায় তুলতে হবে ওইটা। ঘটনাও কিন্তু বড় না, বড় হচ্ছে ওখানে বিএনপি আছে কেন? তাহলে বিএনপি ছাড়া বাকিরা যদি করে তাহলে ওইটা কোনো সমস্যা না। আমাদের টোটাল কথা হলো সামাজিক এই যে একটা রীতি হয়ে গেছে যে এরকম কোনো ঘটনা আমি তো আপনাকে রীতির কথা বললাম যে বিএনপিকে চিঠি দিয়ে বলা হয়েছে, নোটিশ দিয়ে বলা হয়েছে, নেতারা যায় কিভাবে? নেতা হিসেবে তো যায় নাই, সমস্যাটা তো এইখানে। ওখানে তো নেতা হিসেবে যায় নাই। আপনি ফখরুল আলম কাঞ্চন, আপনার বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে, একটা সামাজিক ইয়াতে যে কাঞ্চন ভাইকে ডাকো, কাঞ্চন ভাইকে ওখানে এনটিভির বড় সাংবাদিক হিসেবে গিয়েছেন নাকি প্রতিবেশী হিসেবে গিয়েছেন? প্রশ্ন হচ্ছে সেইখানে। আমি বুঝলাম, এখন আপনার বলতে হবে কি ওখানে কাঞ্চন সাহেব এনটিভির পক্ষ থেকে এটা করে না, যদি আমার বক্তব্য হলো, যদি আপনাকে এরকম আপনার দলীয় এই সিদ্ধান্ত থাকে
তাহলে তো ওই নেতা বলবেন যে আমার প্রথম কথা হলো যে দলীয় সিদ্ধান্তর বাইরে আমি আমি বলতে যাব চাই না। ওই নেতাটা কে, দুই কি তার designation সেটা বলুক। দুই হলো আমি তো আপনার- নিশ্চিত আপনার যে ওখানে কোনো ডেজিগনেশনধারী কোনো নেতা ছিলেন না। ভাই ডেজিগনেশন তো লাগে না, তাইলে? আপনাদের দলের আর তো ডেজিগনেশন BNP কে লাগে ভোট না। দিছে, ধানের শীষে ভোট দিছে। বিএনপি নাম দিয়া ধানের না, শীষ হইলেই হইলো, ধানের শীষে ভোট সমস্ত দিছে, কিছুর সে কি মধ্যে তো বিএনপির সেখানে নেতা? ঢুকে যায়। না, ধানের শীষে ভোট দিয়েছে, উনি কি বিএনপির নেতা? ভাই জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কি বিএনপি নেতা? বলেন, উত্তর দেন। হ্যাঁ, অবশ্যই। ক্রীড়া সম্পাদক কি বিএনপি নেতা? হ্যাঁ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কি বিএনপি নেতা? হ্যাঁ। তারা তিনজন এই সালিশটা নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন মানে কি ওনারা আয়োজন করেছেন বা না, ওনারা আপনার যখন সমঝোতা দলীয় নির্দেশনা আছে যে আপনি যেতে পারবেন না মানে হ্যাঁ, দলীয় আপনি নির্দেশনা কিন্তু আছে। দলীয় এবং নির্দেশনা সেটা যদি দলের নির্দেশনা ভায়োলেট করে দলীয় কেউ নির্দেশনা গায়ে violate পড়ে করেছে। কেউ যদি গায়ে পড়ে করে সেটা দল সিদ্ধান্ত নেবে। না, তো এবং ভাই, এটা তো আমি সাপোর্ট ব্যাপারটা করি না। ছোটখাটো ব্যাপার না তো। মেয়েটা আত্মহত্যার চেষ্টা করেছে, এখন ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এটা তো খুব তাচ্ছিল্য করা আমার যাবে না। ঘটনাটা জানা নাই, যদি এই যে এরকম প্রথম কিছু আলো হয়ে আজকে থাকে নিউজ করেছে, আজকে আমি news। বলছি ঠিক আছে, আমি জানা নাই সেজন্য আমি বলেছি যদি বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে সেটা দলীয় যে রীতিনীতি সেটার পরিপন্থী কাজ করেছে, এবং সেটা যদি এরকম ঘটনা ঘটে থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি এটার সঙ্গে একমত না, কারণ দলীয়ভাবে এইরকম কোনো দায়িত্ব নেই, এবং দলীয়ভাবে এরকম ন্যাক্কারজনক কাজের মধ্যে সমঝোতা করার বিষয়ে দলের কোনো নেতা সেখানে অংশগ্রহণ করা উচিত। আমাদের প্রশ্নও তাই যে আইন যেটাকে পারমিট করে না জি, সেটা এবং দল যেটাকে মানে যেটার ব্যাপারে কঠোর হয়েছে সেখানে দলীয়ভাবে স্থানীয়ভাবে এই সমস্ত নেতারা মানে এরকম ঘটনায় কেন জড়াচ্ছে? না আমি তো কেন বললাম জড়াচ্ছে? যে দল থেকে এরকম কোনো সিদ্ধান্ত নাই, দল বরং বারণ করেছে, তারপর যদি কেউ করে থাকে সেটা দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি এর সঙ্গে একমত না। আচ্ছা, আমরা আরেকটু সরোয়ার এই বিষয়ে আপনি যদি কোনো না, এই কথা বিষয়টা থাকে হলো বলে আমি একটু ব্যাপারটা কি অন্য প্রসঙ্গে যাই। আমরা জি প্লিজ। জি না, আমি ওইটা একটু শেষ করি যে মানে বিষয়টা আমি এটা বুঝলাম, দলের স্পিরিটটা আমরা বুঝলাম যে এটা দলের নির্দেশনা আছে এবং লিখিত নির্দেশনা দেওয়া আছে। তাহলে আপনার নানাদার দেন কোনো ইউনিয়নের নেতা না, কোনো ওয়ার্ডের নেতা না, যখন জেলার সাংগঠনিক সম্পাদক, আপনি জানেন জেলার রাজনীতি কত গুরুত্বপূর্ণ, ক্রীড়া সম্পাদক, বন ও পরিবেশ সম্পাদক, এবং আমি নাম বলি মাজহারুল টিটু, ক্রীড়া সম্পাদক আল্লাদ হোসেন মোল্লা, মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর মতো পত্রিকা আজকে নিউজ এসেছে। এবং জিনিসটা যদি এমন হতো যে একটা ঘটনাটা তো খুব তুচ্ছ ঘটনা না, তাকে উপর্যুপরি ধর্ষণের পরে এটাতে চাপ দেওয়া হয়েছে সালিশে, এবং সেটাতে মেয়েটা এতটাই কষ্ট পেয়েছে যে সে আত্মহত্যার চেষ্টা করেছে, এখন ঢাকার হাসপাতালে ভর্তি আছে। ফলে আমি এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, এবং এই যে নেতারা এখানে জড়িত হলেন এবং একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আমরা এই ক্ষেত্রেও শক্ত ব্যবস্থা দেখতে চাই। এটা নিশ্চয়ই আমাদেরও সেই আশা থাকবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জি, হামের নিয়ে, আচ্ছা এই হাম প্রসঙ্গে একটু পরে আসি। আমি আরেকটু যেহেতু এখানে দলীয় সিদ্ধান্তের বিষয়ে আসলো, আমরা বিভিন্ন স্থানে দেখলাম ঢাকা শহর সহ যে গরুর হাটের ইজারা নিয়ে এক ধরনের রাজনীতি হয়েছে, এবং এই ইজারা নামে বেনামে অলমোস্ট প্রায় সকল ইজারাদার হচ্ছে আমাদের বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা। শুনতে চাই সরোয়ার আপনার কাছ থেকে। গতকাল প্রথম আলোর এটা ছিল লিড নিউজ যে গরুর হাট ইজারায় পুরনো ধারা। হ্যাঁ, পুরো নিউজটা যেটা বলা হয়েছে, আগে আওয়ামী লীগ আমলে যেভাবে আওয়ামী লীগের লোকজন এই ইজারাগুলো পেত, একইভাবে এবারে পেয়েছে, এবং অন্য কেউ মানে আপনি যে একটা দরপত্র আহ্বান করবেন এবং সেখানে অন্যান্যরাও সুযোগ পাবে প্রতিযোগিতা করার, সেই সুযোগটা কিন্তু দেওয়া হয় নাই, ভয় ভীতি দেখিয়ে এখানে। এমনকি বিএনপির মধ্যে অনেক ফ্র্যাকশন থাকে, যে ফ্র্যাকশন স্থানীয় প্রশাসনের কাছে বেশি প্রভাবশালী। যেমন ধরেন চট্টগ্রামের ঘটনা আমি দেখলাম, এটা তো শুধু ঢাকার ঘটনা, চট্টগ্রামের মেয়র সাহেব, মেয়াদোত্তীর্ণ মেয়র অবশ্যই, তার কিন্তু মেয়াদ নাই এখন, তো মেয়াদোত্তীর্ণ মেয়র সাহেব 5টা হাট, এরকম চিটাগাংয়ের বড় বড় 5টা হাট বিএনপি নেতাদের দিয়ে দিয়েছেন কোনো রকম দরপত্র ছাড়া, কোনো রকম প্রতিযোগিতা ছাড়া, এবং ইজারাও তিনি নেন নাই। তাহলে এবং কেরানীগঞ্জের আমি ঘটনা দেখলাম, কেরানীগঞ্জে একটা হাট থেকে সরকার 2 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। এই প্যাটার্নটা দেখে আমার যেটা মনে হয়েছে, ঢাকায় মহানগরের ভেতরে উত্তর এবং দক্ষিণে 21টার মতো হাট আছে, ঢাকা জেলায় আছে আরও, এবং সারা বাংলাদেশে কতগুলো হাট। সরকার তো এই মুহূর্তে রাজস্ব ঘাটতিতে আছে। তো আপনার এখানে যা আন্দাজ করতে পারি কয়েকশো কোটি টাকার কিন্তু রাজস্ব আছে। এগুলোতে তার মানে কি ধরনের নয়ছয় হচ্ছে বোঝাই যাচ্ছে। এটা আলটিমেটলি ক্ষতিকার সরকারের, লাভকার বিএনপি নেতাদের। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই ইজারার এটা প্রতি বছর কোরবানি আসে, সিটি কর্পোরেশনের আন্ডারে হোক, জেলা প্রশাসনের আন্ডারে হোক, মানে এটা সরকারের দায়িত্ব, অনেক ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সাথে ইনভলভ থাকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকে। তাহলে আপনি এটাকে একটা বিরাট রাজস্বের জায়গা না আমাদের মতো দেশে, আপনি এটা কেন দলীয় লোকজনকে দেওয়া হবে?
এবং এবং একটা কথা বলা, এটা বলবো শেষ করি, আপনি এটা বলবেন, আমি জানি ভাই হয়তো কাছাকাছি এরকম কিছু বলবে যে তারা যদি এটা নিতে পারে সমস্যা কি। তাই তো, আমারও তো তাই এখন কথা। ঘটনা হচ্ছে যে তারা ছাড়া অন্য কেউ কেন পায় না, তারা ছাড়া অন্য কেউ পায় না, এবং এটাকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবের বাইরে আনা দরকার। অন্তর্বর্তী সরকারের সময় আপনারা এত কথা বললেন যে এটা হলো এনসিপির দল, এনসিপির সরকার উত্তর এবং দক্ষিণে, আপনি দেখেন তো নিউজ আছে তো এখনো প্রথম আলো, সেবারও তো সব জায়গায় বিএনপি নেতারা পেয়েছিল, কোথাও তো এনসিপির নাম আসে নাই, বা ইভেন জামায়াত ইসলামীর নামও আসে নাই। তাহলে কেন এটা যে এইভাবে পেশি শক্তি দিয়ে আপনি নিয়ে নিচ্ছেন, আলটিমেটলি ক্ষতি তো হচ্ছে আমাদের মানে সরকারের রাজস্ব খাতের। জি, রহমতুল্লাহ ভাই, এটা কি আপনাদের দলীয় কোনো না, সিদ্ধান্ত আছে আলোচনাটা নাকি? তো সঞ্চালক সাহেব নিজেই বলে দিলেন যে এখানে বিএনপির লোকেরা করেছে। না না, আমি পত্রিকার এখন রেফারেন্স, না, সরি এখন আমি একটু সঞ্চালক বলি, সাহেবের যদি উদ্দেশ্যই থাকে পত্রিকা যে না বিএনপির না না লোকেরা না, করেছে এটাই করা, তাহলে না, সেটা দুঃখজনক। আমি সঞ্চালকের আমার দায়িত্ব এটা না। আমার মত বলে না, আমি যদি আপনি- বলার আপনি সময় আমি এখানে- বলতাম, আপনি রহমতুল্লাহ ভাই এখানে- আপনি একটু, আমি এখানে একটু বলতে 30 পারতেন। সেকেন্ড একটু সময় নেই, আমি একটু শুধুমাত্র পত্রিকার রেফারেন্স দিয়ে আমার বললে আপনি আমার এই দোষায় আমাকে মানে দোষারোপ করতে পারতেন না। পত্রিকার লিড ছাপা হয়েছে, যেটি সরওয়ার তুষার বললো, আমরা সেটুকুই বললাম, আর বাস্তবে কি তাই? জি, ওইটা সরার তুষার বলতে পারেন, কিন্তু সঞ্চালক সাহেবের মনে হয় এটা বলা ঠিক না। আমি সেটা দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনি গরুর হাটের নিয়ে আলোচনা করবেন, সেখানে আপনি আনতে পারেন, সেখানে সরার তুষার বলতে পারে। সরার তুষার এটা ডিবেটের একটা প্রথম পার্ট হবে। না, BNP আমাকে কে। বলতেই হবে রেফারেন্সে যে এই পত্রিকায় এই নিউজটি না, আপনি ছাপা হয়েছে। পত্রিকার রেফারেন্সের কথা প্রথম হ্যাঁ, বলেন। যদি আমি এইভাবে বলতাম, হ্যাঁ, এইখানে আমি বলছি, এটা যদি বলতাম তাহলে আপনি আমাকে আচ্ছা। এই দোষে দুষ্ট না, আমি করতে দোষ বলি পারতেন নাই, না। জি, বলছি please। এটা সঞ্চালক হিসেবে একটু খেয়াল রাখা দরকার। আচ্ছা, তাহলে দর্শক শ্রোতারা আবার একটু ভিন্ন কিছু বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে যে ওই যে পুরনো ধারায় ফিরে গিয়েছে, এটা এই নিউজটা হয়েছে, এবং আমি এই পুরনো ধারার এই রীতিনীতি বিরুদ্ধ একজন মানুষ। আর রাজস্ব হারানোর ঘটনা মনে হয় এটা আমার কাছে, আমি জানি না, বাট রাজস্ব হারানোর ঘটনাটা সঠিক হওয়ার কথা না। কি কারণে হওয়ার কথা না? কারণ ইজারা তো একটা দেয়া হয়েছে, ইজারার নিয়ম অনুযায়ী হয়তো বিএনপি লোকদেরকে প্রেফার করা হয়েছে। না, যদি রহমতুল্লাহ ভাই, যদি ইজারা যেই প্রসেসে যে নিয়মে দেওয়ার কথা, ওপেন টেন্ডার দিয়ে আপনি করবেন, এবং সেখানে যদি বিএনপি এবং তার নেতারা ছাড়া অন্য কেউ ইজারায় অংশ নিতেই না পারে, তাহলে তো রাজস্ব মানে কম আয় হবেই। সেটাই বললাম, কিন্তু ইজারার একটা নিয়ম থাকে, সেটা হলো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যে এর নিচে দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম প্রত্যেকটা সেক্টরই থাকে। তো সেটা বিএনপি হোক আর যেই দাখিল করুক, ওর নিচে কিন্তু দাখিল করার সুযোগ নেই। তারপরেও আমি একটু ধর্মীয় ভিন্ন টাইপের রাজনীতিবিদ, আপনারা জানেন। আমি যেটাকে অন্যায় সেটাকে অন্যায় স্বীকার করতে রাজি আছি, এবং সরকারের রাজস্ব মেরে দিয়ে বা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারপরে এইভাবে দলীয় লোকদের দ্বারা শুধু গরুর হাট না, কোনো কিছুই ইজারা দেওয়ার পক্ষে না। না, আপনারা তো এরকম টকশোতে আসলে বলেন ঠিকই, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা ভিন্ন, বাস্তবতার দায়িত্ব তো আমার না, বাস্তবতার দায়িত্বটা আমার না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সরকারি দলের রাজনৈতিক কর্মী, সেই হিসেবে আমি তো আপনাকে বললাম যে আমি এটার পক্ষে না, এবং কোনো অবস্থায় সরকার বড় ধরনের রাজস্ব ঘাটতিতে আছে। সেই সময়ে এই প্রেক্ষাপটে এই ধরনের রাজস্ব ফাঁকি দেওয়ার যে সমস্ত সকল কর্মকাণ্ড, এই সকল কর্মকাণ্ডের বিষয়ে সরকারের খেয়াল রাখা উচিত, তদন্ত করে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং এই ধরনের অন্যায় কর্মকাণ্ডগুলো একদিনে বন্ধ করা যাবে না। কোনো কোনো জায়গায় তো প্রক্রিয়াধীন আছে এবং চেষ্টা করছেন। তো আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই অনিয়মগুলো দূর করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আর একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি এই কিছুদিন যাবৎ আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে, এই যে দরপত্রের বিষয় না, এই দরপত্রের জায়গায় গিয়ে যে কোনো জায়গায় আবার ইজিবি সিস্টেম করে দিয়েছে, অনলাইনে দরপত্র দাখিল করবে। ওই ফ্যাসিস্টরা বিদেশে পালায় থেকে তার লাইসেন্সের নামে তারপর দাখিল করতেছে। এখন উনি তো টাকা আছে এবং ম্যানেজ করা সহজ, এবং তার লাইসেন্স হচ্ছে ভারী লাইসেন্স, শুধু এই গরুর হাট না, সমস্ত জায়গায়। রহমতুল্লাহ ভাই, আমরা আলোচনায় ছিলাম গরুর হাটের ইজারা ক্ষমতাসীন দলের বা কি বলবো, ক্ষমতাসীন দলের। জি, আমি যেখান থেকে করেছিলাম সেটা হচ্ছে যে এই ইজিবির সিস্টেম করে এমনভাবে করা হয়েছে যে অনলাইনে দরপত্র, আপনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন ভালো তো,
অনলাইনে দরপত্র আহ্বান করবে, সবাই পার্টিসিপেট করবে, যে লোয়েস্ট হবে তিনি কাজ করবেন। এই অনলাইনে দরপত্রের সুযোগে ফ্যাসিস্ট যে সমস্ত ঠিকাদাররা, তারা যারা পালিয়ে আছে, তারা অনলাইনে এটা সাবমিট করে এবং তাদের প্রতিনিধি হয়ে তারপরে এইখানে তারা পার্টিসিপেট করে সবগুলো কাজ তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এটাও আমরা আপনাদের নলেজ আছে কিনা জানি না, এটা আমরা এতদিনে যেটা বুঝতে পেরেছি। না, কিন্তু এবং আপনি- টাকা পয়সা সব তাদের কাছে। আপনি যেটা বললেন, তাহলে এই দোষ ঘাড়ে যায় আপনাদেরই। দোষ আমার ঘাড়ে গেলে কি সমস্যাটা কি? আমি না, সিস্টেমের আপনার কথা ঘাড়ে বলছি। যায় এই জন্য ওই ফেসিস্টরা যদি এইটা করে, কোনো হাটের ইজারা হোক, কোনো টেন্ডার হোক, এই কাজটা তো করতে হবে তার। সে মানে করে কিভাবে? আপনি কারে দিয়ে করতেছেন? নাম তো আপনার দলের নেতা কর্মীদের। আমার দলের নেতারা শুধু, এখানে সব দলের নেতাদের কি আপনি পাবেন? আমি আপনাকে সমস্যাটা বোঝানোর চেষ্টা করছি। 80% আপনার দলের নেতা কর্মীদের নাম। এখন আপনি বলবেন যে আপনার দলের লোকেরা তারা গিয়ে রিকোয়েস্ট করে যে আমরা এত বছর পর্যন্ত কোনো কাজ করতে পারি নাই, আমরা হয়ে গেছি, আমরা এই কাজটা করতে চাই, সেটাও বলবেন আপনার দলের সমস্যা। আবার বলবেন যে না, ওইখানে কাজ করতে গেলে আপনি তারা যদি লোয়েস্ট হয় তবুও তাদেরকে কাজ দিবেন না, আপনার তাহলে কারে দিবে? দুই মুখী যদি চেপে ধরেন তখন তো কিছু করা থাকবে না। মানে আপনি মানে চেপে ধরছি। হাটের ইজারা নিয়ে শুধু কথা বলেন না, হাটের ইজারা কেন অন্য কাউরে পেল না? কোন ব্যবসায়ী, কোন গোষ্ঠী, কোন জামাত, কোন এনসিপি নেতাদের নাম কেন আসলো না পত্রিকায়? বহু জামাত এবার বহু জায়গায় হাটের ইজারা নিয়েছে। আমি পত্রিকায় নিউজ দেখিনি। এই যে সরোয়ার তুষার বলল যে নিউজ দেখবেন কার? আপনি নিউজ আপনি খোঁজ নেন না, আপনি বললে আমি খুঁজে বের করে দিতে পারি। দেখেন আমার একটা, আমি নিজে দেখেছি যে জামাতের সঙ্গে ইসের সঙ্গে ঝামেলা হয়েছে। বিষয়টা সেটা না। আপনি যদি আলোচনার মাধ্যমে যদি জাতিকে কিছু বোঝাতে চান, সেই আলোচনাটা হবে এরকম যে এই যে জোর করে গভর্নমেন্টের রাজস্ব ফাঁকি দিয়ে তারপরে যে কাউ কি হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক, যে কাউ কি হোক, গভর্নমেন্টের রাজস্ব ফাঁকি দিয়ে কাউকে এরকম জোর করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত না। কারণ এইটা আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় অপচয়, রাষ্ট্রের। রহমতুল ভাই, এই কথা তো আপনি বলছেন, আরো 10 জন এই একই কথা বলবে, কিন্তু বাস্তবতা হলো এই কাজটি হচ্ছে সমাজে। হ্যাঁ, তো সমাজে হচ্ছে কেন? এই যে আমাদের সমাজের মধ্যে, আমাদের মগজের মধ্যে যে পচন আছে, এই পচনকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু কাজ শুরু করেছে এবং আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো শেষ করতে পারবে। কাজ শুরু করেছে? কই, কাজ শুরু করার তো কোনো লক্ষণ কাজ নাই, শুরু করার দেখি নাই তো লক্ষণ আপনি আমরা। 3 মাসের মধ্যে আপনি কিভাবে করবেন? 3 মাসের মধ্যে অন্তত অর্ধেক যদি দেখতাম, যে গরুর হাটের ইজারার অর্ধেক অন্তত অন্য লোকেরা পেয়েছে, সাধারণ ব্যবসায়ীরা পেয়েছে বা অন্য কেউ পেয়েছে, তাহলে বুঝতাম। কিন্তু সব আপনার দলের ব্যবসায়ী, সব আপনার দলের লোক। আমার এলাকা তো বরিশালে, আমি দেখেছি যে ওখানে আপনার কয়েকজন মিলে, এখন সব পক্ষের লোকজন মিলে একটা টিম করে তারপরে গরুর হাট ইজারা নিয়েছে। এখন আপনি বলবেন কই, এটা তো খবরের কাগজে দেখি নাই, বা ওইটা খবরের কাগজে আসবে না। খবরের কাগজে আসবে তো ওইটা না, নেগেটিভ নিউজই বেশি আসে, এটা তাইলে ঠিক আছে। একেবারে নাই এটা বলার সুযোগ নাই। আমি তো আমার এলাকার উদাহরণ দিয়ে বললাম। আমার এলাকায় এরকম সবচেয়ে বড় যে গরুর হাট, সেই গরুর হাটটা একেবারে দীর্ঘদিন যাবত একজনের কাছে ইজারা। সেটা আগেও যিনি করেছেন, এখনো যিনি করছেন। তো সেইখানে আমি নাম বললেও আপনারা চিনবেন। তাহলে এই যে গদবাধা যদি আপনি জোর করে প্রমাণ করতে চান যে না বিএনপি করছে, তাহলে সেখানে কিন্তু জাতি কোনো উপকৃত হবে না। আমি যেটা আপনাকে বলেছি যে বিএনপির কর্মী হিসেবেও আমি যেটা বলছি যে এই প্রক্রিয়াটা সঙ্গে আমি একমত না, এবং প্রক্রিয়াটা থাকা উচিত না। না থাকার জন্য এই যে পুরনো কায়দায় যে গভর্নমেন্টের কর ফাঁকি দিয়ে এরপরে মানুষের ব্যবসায়ীদের হক নষ্ট করা, নিশ্চয়ই আমি এইটা থেকে বের হয়ে যাওয়া উচিত। এবং এটা বের করার জন্য আমাদেরকে মন মানসিকতার দিক থেকে সকালে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হয়ে এই কাজগুলো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন নতুন বাংলাদেশ বলতে ওই পুরনো ব্যবস্থার থেকে বেরিয়ে এসে, সেটা আমাদের জি নিশ্চয়ই হবে। সরোয়ার তুষার কিছু বললে আপনি এটা বলবেন। আমার একটু অন্য প্রসঙ্গে আমি যেতে চাই। আমি আমার জেলার কথা বলি, নরসিংদী জেলা। আমি আপনাকে অন রেকর্ড এখানে বললাম, একটা হাট যদি আপনি দেখাতে পারেন, নরসিংদী জেলা অনেকগুলো বড় বড় হাট বসে, আমার নিজের আসনে অনেকগুলো বড় বড় হাট বসে। গত বছর যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, প্রশাসন এবং পুলিশ নাকি আমাদেরকে ফেভার করতো, আমাদেরকে হুমকি দিয়ে বলা হয়েছে যে আপনারা কেউ কিন্তু হাটের ত্রিসীমানা আসতে পারবেন না বিএনপির পক্ষ থেকে।
এবং পুরো জেলায় একটা হাট নাই যেখানে অন্য কেউ আছে। কেরানীগঞ্জে যেটা আমি বললাম, ক্ষতিটা কোথায়? বিএনপি লোক পাক, আমাদের সমস্যা নাই তো। গত বছর যে লোক একই ব্যবসায়ী, বিএনপি ব্যবসায়ী 61 লাখ টাকা দিয়ে যে হাট নিয়েছে, এবার নিয়েছে 23 লাখ টাকায়। 61 আর 23, 15 লাখ টাকা দিয়ে যে হাট নিয়েছে এবার 7 লাখ টাকা। 8 লাখ টাকা 50,000 টাকা যেটা নিয়েছে এটা সে এবার 4,50,000। মানে পার্থক্যটা বুঝতে পারছেন তো? এরকম 9টা 10টা হাট আছে কেরানীগঞ্জের মতো জায়গায়, সেখানে 2 থেকে 2.5 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আমি বলছি আপনি দয়ান আপনার লোকজনকে, কোনো না কোনোভাবে তাদেরকেও একটা স্বাভাবিক কর্মসংস্থানে থাকতে হবে, কিন্তু আপনি সরকারের রাজস্ব হারিয়ে সেটা দিতে পারবেন না এবং ওপেন বিড করেন। আপনার 10টা লোক বিডিং এ অংশ নিক, এই কালচারে কি যাওয়া আমরা যেতে পারছি? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। এটা তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে ল এনফোর্স করতে হবে, এখানে ল এনফোর্স করতে হবে যে সব জায়গায় কি ল এনফোর্স করে কি কিছু করা সম্ভব? 100% সম্ভব, কারণ আপনি এই লোকগুলো কারা? এরা আপনার দলীয় স্ট্রাকচারের মধ্যে আছে। মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় কি আমরা দেখেছি? তত্ত্বাবধায়ক সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না। আপনি পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনার প্রশাসনের উপর, পুলিশের উপর সেই দখল আছে এবং আপনার দলের উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আপনার নির্দেশনার বাইরে কেউ যাইতে পারবে? গেলে আপনি তার বিরুদ্ধে শাস্তি নেবেন। যদি দেখা যায় যে কেউ অনিয়ম করেছে, ইজারা হাটে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, দলের তরফ থেকে যে একটা ব্যবস্থা নেওয়া হয়, আর কেউ সাহস করবে আপনার ধারণা? উদাহরণ সেট হয়ে যাবে। এখন আপনি চান কি না, এটা হচ্ছে বিষয়। আমি কিন্তু বলতেছি, ধরেন বিএনপিরই 3টা লোক বিডিং করুক, উন্মুক্ত পদ্ধতিতে হোক, সেখান থেকে একজন নেক, যেটা সরকারের পাওয়ার কথা সে সরকার পাক, আমার কোনো অসুবিধা নাই। আমি হাটের ইজারা ঢুকতে চাই না, কিন্তু এটা ওপেন হইতে হবে। তো আপনি যদি ওপেন টেন্ডার করেন, তাহলে আপনি এনসিপি কেও ডাকেন, আপনি জামাতকে ডাকেন, টেন্ডার ওপেনই হয়, টেন্ডার ওপেন হয়, এটা হলো খাতা কলমে ওপেন হয়, কিন্তু দেখানো হয় যে হ্যাঁ সব নিয়ম মেনে হয়েছে, কিন্তু আসলে সেটা হয় না। আপনাকে বিডিং এ যাইতেই দিবে না, আপনি চেষ্টা করে দেখেন না। কিন্তু এই কালচার থেকে, এই কালচার তো আজকে নতুন না ভাই। হ্যাঁ অবশ্যই এই কালচারটা চলে আসছে গত, কিন্তু আমরা তো চেঞ্জ চাই। বিএনপি তো চেঞ্জের প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে সেটার তো কিছু আপনি 100% করে ফেলতে পারবেন এই একটা কোরবানি ঈদে, এটা আমি আশা করি না। আপনি অন্তত ঢাকা শহরটাকে দেখান, ঢাকা মহানগর আপনি ইয়ে করতে পারবেন না? ঢাকা উত্তর দক্ষিণ মিলে 22টা হাট, এই 22টা হাটে কি আপনি একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না? সরকার রাজস্বগুলো যেন তার কাছে পায়। কিংবা চট্টগ্রাম মহানগরের মধ্যে জায়গা যেখানে মেয়রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি 5টা হাট দিয়ে দিয়েছেন কোনো রকম মানে ইজারা এবং দরপত্র ছাড়া। জি আবু নাসের রহমতুল্লাহ ভাই, আপনি এই বিষয়ে আর কোনো কথা থাকলে বলবেন? আপনি ক্লিয়ার করেছেন কথা। আমি যদি হামের বিষয়ে আসি, হাম নিয়ে একটু কথা বলতে চাই। হামে আজকেও 16 শিশুর মৃত্যু হয়েছে। গত 2 মাসে যদি আমরা দেখি 500, সরকারি হিসাব মতোই 528 শিশুর মৃত্যু হয়েছে। হামটা আমরা আসলে কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? ওই যে গদবাধা দোষারোপ করে তো লাভ নেই। বিষয়টা হচ্ছে, এটা আমাদের পূর্ব থেকে সতর্কতামূলক অবস্থান ছিল না, সতর্কতামূলক ব্যবস্থা ছিল না। দোষারোপের রাজনীতি করে শুধুমাত্র টকশোতে কথা বলা যায়। বাস্তবতা হচ্ছে আমরা পূর্ব সতর্কতা যেভাবে মেনটেন করা উচিত ছিল সেটা আমরা নিতে পারিনি। সেটা আপনি এই সরকারের উপরে কিছুটাই করতে পারেন, কারণ এটা আরও আগের থেকেই অন্তত এটা করার কথা ছিল। তো সেক্ষেত্রে ঘটনাটা দুঃখজনক, খুবই উদ্বেগজনক বিষয়, এবং এটা সরকারের খুব আমি এখানে দেখেছি যে খুব সিরিয়াসলি কিন্তু সরকার এটাকে সারা দেশে হামের টিকাগুলো এনে তারপরে দেওয়ার চেষ্টা করেছে। সেটি করেছে, কিন্তু আমরা এই চিকিৎসা ব্যবস্থার যে লিমিটেশনগুলো দেখলাম, যেটা হচ্ছে চিকিৎসকরা যেটা বলছে সেটা হলো যে হামে আক্রান্ত হয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, তারপর আবার ফেরত আসতেছেন। শিশু আইসিইউ নাই, মানে চিকিৎসা ব্যবস্থায় লিমিটেশন, নানা কারণে কিন্তু এই ব্যবস্থাপনার কিন্তু কোনো উন্নতি আমরা দেখছি না। উন্নতি কোনো দেখতে পাচ্ছি না। একটু শুনে আসি সরোয়ার তুষার আপনার কাছ থেকে। না, আপনি এখানে এই ব্যবস্থাপনার উন্নতি নাই, কিন্তু এই যে তাৎক্ষণিকভাবে আপনার কয়েকটা হসপিটালে নির্দেশনা দিয়ে আলাদা কিছু আপনার আইসোলেশনের মাধ্যমে কিছু চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, ঘটনাটা তো আগের থেকে আর কেউ আজ করতে পারে না, আর সেরকম পূর্ব ব্যবস্থাপনা ছিল না, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনা তো আপনার যেভাবেই হোক এটাকে লাগাম টেনে ধরতে হবে। কিন্তু আমরা দেখছি নানা রকম উদ্যোগ আমরা দেখি, কিন্তু উদ্যোগ আপনি দেখছেন, এটাই বড় কথা। একটি সরকারের 3 মাস বয়সে একটি সরকারের আপনি উদ্যোগ দেখছেন, সরকার চেষ্টা করছে, এইটাকে আপনার সাধুবাদ জানায়। তারপরে কার্যকর কতটুকু হচ্ছে না হচ্ছে, সব কিছুর মধ্যে সরকারকে আমরা দায়ী করতে চাই না। আমরা না সবকিছুতেই সরকারকে দায়ী করতে হবে, সেটা আমরা বলতে চাই না। আপনি এটা নিশ্চিত থাকেন, একটু শুনে আসি সরকারের কাছ থেকে। এই ব্যাপারে আমি খুব অনেস্টলি বলি, দায় অবশ্যই সরকারের। জি, কার আমলে কি হয়েছে সেটা দেখার বিষয় না। এইখানে সরকার যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে।
জি সরকারের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত পর্যায়ে কিন্তু প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে জি নিশ্চয়ই এবং আমার মনে হয় এটা আর অল্প কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। জি কিন্তু হসপিটালগুলোতে আগে ভর্তিই নিত না, এখানে অনেকগুলো হসপিটালে আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জি সরাত তুষার দেখেন এখানে বিশেষজ্ঞরা কি বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে আপনি ধরেন আমি একটা খারাপ কিছু খেয়ে আমি হাসপাতালে গেলাম, ডাক্তার যদি সময় ব্যয় করে যে আপনি কি খাইছেন বলেন, এটা নিয়ে আমাকে বকাবকি করে, তাহলে তো হবে না। ডাক্তার আমাকে কি দিবে? চিকিৎসা দিবে, তাই না? তো আপনার কাছে যখন হাসপাতালে একটা শিশু যাচ্ছে তখন কাজ কি? চিকিৎসা দেওয়ার। দেখেন কি কি কারণে মারা যাচ্ছে। 6-7টা হাসপাতাল চিকিৎসা না পেয়ে শিশুরা মৃত্যু করে ঢলে পড়ছে। মানে আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, তারপরে ভুল চিকিৎসার কারণে শিশুর মৃত্যু ঘটছে। একই শিশুকে ডাবল ডোজ দেওয়া হয়েছে এই ঢাকার আগারগাঁও হাসপাতালে, পরে শিশুরা মারা গেছে। অক্সিজেনের পাইপলাইন নেই আপনার পিআইসিইউতে। আচ্ছা, এরপরে কি দাঁড়াচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে মায়েরা টিকা নেন নাই তার ছোটবেলায়, সেই মায়ের শিশুরা অপুষ্টিজনিত কারণে তাদের শরীরে অ্যান্টিবডি হচ্ছে এই না। লেগেসি তো আমরা নিয়ে আসছি গত নিয়ে আসছি, 20-25 বছর অন্তত আমরা ধরে টেনে নিয়ে আসছি। এখন এই নতুন সরকারের পক্ষে হঠাৎ করে কিন্তু এই সমস্যাটা না, সরকারের হাতে যে জিনিসগুলো আছে, হ্যাঁ। আপনাকে আইসোলেশন বোর্ড, আপনি আইসোলেশন ইউনিট করে দিতে হবে সব জায়গায়। আপনাকে হচ্ছে পিআইসিইউ গুলোতে ওই পাইপলাইন, অক্সিজেন এগুলো সরবরাহ নিশ্চিত করতে হবে। এবং উচিত ছিল আরো আগেই ঢাকার কোনো একটা হাসপাতালকে কিংবা টেম্পোরারি একটা কোনো একটা হাসপাতাল ঘোষণা করে এখানে পুরোপুরি হাম ডেডিকেটেড করোনার মতো। সেটি করেছে কিন্তু কোথায় কোথায় করেছে এরকম? করলেও করলেও কুর্মিটোলা করে থাকলে খুবই ভালো। অনেক পরে হয়েছে সেটা। অনেক ক্ষেত্রে কিন্তু শিশুরা এই যে হাসপাতাল থেকে আনা নেওয়ার ক্ষেত্রে তাদের ইয়ে হচ্ছে কিংবা ভুল চিকিৎসা হচ্ছে। অনেক আগে আমরা বলেছিলাম যে আপনি একটা মনিটরিং সেল করেন সেন্ট্রাল, যখনই কম বয়সী শিশুরা আপনার হাসপাতালে যাবে, সেটা বাংলাদেশের যে হাসপাতালই হোক, এই সেন্ট্রাল মনিটরিংয়ে আপনাকে রিপোর্ট করতে হবে এবং কি কি সিমটম সেগুলো তাকে বলতে হবে এবং সেন্ট্রাল মনিটরিং থেকে আপনি ডিরেকশন দিবেন। এবং বিশেষজ্ঞরা কিন্তু এই কথা বলেছেন যে আপনি এটাকে জরুরি স্বাস্থ্য মানে মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করেন। সরকার কিন্তু এই মেডিকেল এমার্জেন্সি দিকে যায় নাই, বরং একটা লম্বা সময় আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী এক এক সময় এক এক কথা বলেছেন। এপ্রিল মাসে উনি বলেছেন যে 6 মাসের মজুদ আছে, আবার উনি সেই দিন 2-3 দিন আগে বললেন যে 2020 সালের পর থেকে আর কোনো টিকা দেওয়া হয় নাই। এখন গতকালকে নিউজ বেরিয়েছে টিকা দেওয়া হয়নি, এটা মানে এটি ঠিক। একটু শুনে আসি রহমতুল 10-20 সেকেন্ড শুনে আমি একটু বিরতি দিই। মূল সমস্যাটা হচ্ছে আপনার আসলে টিকাটা দেওয়া হয় নাই, এই কারণেই হঠাৎ করে এই মহামারী আকারে এটা রূপ ধারণ করেছে। তো এটা আসলে আমি বললাম তো যে সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তো এই বিষয়গুলো হয়ে আসছে এবং এখানে আসলে তারা তাৎক্ষণিকভাবে যে ধরনের তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার কথা সেই তো সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না। কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছে এই যে আইসোলেশন ইউনিট করা বা করা, এগুলো একটু দেরি হয়ে গেছে। তো এটা যতটুকুন সরকারের গাফলতির কারণে হয়েছে সেটা সরকারের গাফলতি এবং সেটা গাফলতি স্বীকার করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। মানুষের সেবা, স্বাস্থ্য, চিকিৎসা, এই বিষয়ে মানুষের এটা তাদের ন্যায্য অধিকার। শিশু মৃত্যুর বিষয় এখানে যেমন ধরেন মায়ের টিকা নেয় সেটার এখন এটাও কি বিএনপির উপর আমি দোষ চাপায় দেবো? এই দোষ চাপানোর ওই বিষয়টা না করে এটা অব্যবস্থাপনার কারণ হয়েছে এবং খুব দ্রুত আরো শক্তভাবে এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। নিশ্চয়ই। সরার তুষার, আপনার কাছে যাই, এটি গতকালকের ঘটনা, তারপরও আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এলজিআরডি প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন যে ক্ষমতায় থাকাকালীন সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করিয়েছেন। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা পাল্টা অভিযোগ করেছেন যে এমনটি কোনো ঘটনা ঘটেনি। ফাইলটি নির্দিষ্টভাবে তিনি উপস্থাপনের আহ্বান জানিয়েছেন, দাবি জানিয়েছেন। শুনতে চাই আমরা আপনার কাছ থেকেও, ক্ষমতায় থাকলে কি এরকম করতে হয়? না, এটা তো আসিফ মাহমুদের বিরুদ্ধে এরকম অভিযোগ করাটা খুব ট্রেন্ডি এবং অনেকবার এরকম হয়েছে, একটাও কেউ প্রমাণ করতে পারে নাই। তিনি যেটা বলেছেন আমি ওইটাই রিপিট করি যে আপনি এটা কোন স্পেসিফিক করেন, কোন প্রকল্পে এটা ঘটেছে এবং এটা আদৌ সম্ভব কিনা যেটা তিনি বলেছেন সেটা আপনি প্রমাণ করেন। এলজিআরডি প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে, না হলে এটা রাজনৈতিক মনে হবে, আপনি জাস্ট একটা রাজনৈতিক অভিযোগ করলেন। কিন্তু এই একই ঘটনা আমি দেখলাম যে একটা পত্রিকা, আমি সৌজন্যতাবশত নাম বললাম না, এলজিআরডি প্রতিমন্ত্রী বলছিলেন যে আওয়ামী লীগ আমলে 6,000 কোটি টাকার লুটপাট হয়েছে একটা প্রকল্প থেকে, যেটা অন্তর্বর্তী সরকারের আমলে তদন্ত হয়েছে আসিফ মাহমুদের নেতৃত্বে, পরে সেটা দুদকে গেছে। এই নিউজটাকে করা হয়েছে যে আসিফ মাহমুদ 6,000 কোটি টাকা লুটপাট করেছে, একটা পত্রিকা হেডলাইন। কিন্তু আসিফ মাহমুদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ থাকা সেটাকে আপনার জাস্টিফাই করতে হবে। কিন্তু আমি যেটার কথা বললাম যে ওই এলজিআরডি প্রতিমন্ত্রী বলছেন এটা আওয়ামী লীগ আমলের দুর্নীতি, অন্তর্বর্তী সরকারের আমলে
ইয়ে হয়েছে, এটার একটা তদন্ত হয়েছে, ওইটাকে আপনি টুইস্ট করে নিউজ করে দিল, মানে হেডলাইন করে দিল যে আসিফ মাহমুদ 6,000 কোটি টাকা লোপাট করেছে। এটা নিন্দনীয় আর কি, এটা সাংবাদিকতার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, ওইটাই আমার বলার। আর বাকিটা তো উনি যেটা বলেছেন আমিও একই কথাই রিপিট করবো, যে এটা আপনাকে স্পেসিফিক প্রমাণ সহকারে উল্লেখ করতে হবে যে কোন প্রকল্প কোনটা কি, না হলে এটা মনে হবে যে আপনি জাস্ট বিরোধী মতকে একটা কালিমালিপ্ত করতে চাচ্ছেন। না, শুধুই কি একটা রাজনীতি করার কারণে এরকম এত বড় একটি অভিযোগ মানে করবেন? না, সেটাই তো, তাকে তো তাহলে প্রমাণ করতে হবে, তাকে তো বলতে হবে। উনি তাহলে কেন বললেন না যে অমুক প্রকল্পে, তাহলে এটা জাতির কাছে জাস্টিফাইড হতো। কিন্তু না হলে এটা মনে হচ্ছে কি যে আপনি একটা জাস্ট এনসিপি এবং আসিফ মাহমুদকে বিতর্কিত করার জন্য এই কথাটা না, কিন্তু বলছেন। এই উপদেষ্টা, আপনাদের এই উপদেষ্টার বিরুদ্ধেই নানান অভিযোগ আমরা বিভিন্ন সময়ে আমরা দেখলাম। মানে তার ক্রিকেট বোর্ড APS, নিয়ে, হ্যাঁ, তার APS এর বিরুদ্ধে এক বলা হলো, তার এপিএস এর বিরুদ্ধে নানান অভিযোগ এই একজন উপদেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন তার APS এর বিরুদ্ধে কারণ কি? কারণ তিনি কতগুলো সাহসী পদক্ষেপ নিয়েছেন, এই জন্য অনেকেই ক্ষিপ্ত হয়েছে তার উপরে। তিনি উপদেষ্টা থাকা অবস্থায় অনেক পাওয়ারফুল ব্লকের বিরুদ্ধে কথা বলেছেন, তার লিখিত বইয়ে, সাক্ষাৎকারে এবং অন্যান্য জায়গায় তার কিছু পদক্ষেপও অনেককে ক্ষিপ্ত করেছে। এখন দেখেন তার APS কে নিয়ে অনেক কাহিনী হলো, এটা দিয়ে পুরো এনসিপি কে, তখনও আসিফ মাহমুদ দলেই যোগ দেয় না, কিন্তু এনসিপি কে তখন এটাতে ঘায়াল করা হতো এবং তার পাসপোর্ট জব্দ করা হলো APS এর। পরে কি হলো, বিএনপি ক্ষমতায় আসার পরে দুদক তাকে ক্লিয়ারেন্স দিল যে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তার পাসপোর্টও ফেরত দিয়েছে, সবকিছু ফেরত দিয়েছে, এখন তার দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং আমাদের আরেকজন নেতার কথা আপনার মনে থাকবে, গাজী তানভীর, সালাউদ্দিন তানভীর, তার ক্ষেত্রে একই সেম ঘটনা, আমরা তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিলাম, এখন কিন্তু তিনি ক্লিয়ারেন্স নিয়ে এসেছেন দুদক থেকে, বিএনপি আমলে দুদক থেকে বলা হয়েছে যে না, এরকম কোনো কিছু প্রমাণ তারা পান নাই, তাকে তার পাসপোর্ট ফেরত দিয়েছে। ফলে এই দুর্নীতির অভিযোগগুলো হতে হবে। দেখেন বিএনপির আমলে, মানে আওয়ামী লীগ আমলে বিএনপিকে সবচেয়ে বেশি ঘায়াল করা হয়েছে দুর্নীতি দিয়ে, মানে অকারণে মিথ্যা দিয়ে, জনাব তারেক রহমান সাহেবকেও এগুলো দিয়ে এমনকি টর্চার করা হয়েছে, দেশ থেকে তাকে মানে চলে যেতে বাধ্য করা হয়েছে ভুয়া দুর্নীতির অভিযোগ দিয়ে। তাহলে এটা রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না। বিএনপি মহাসচিব কিন্তু তখন বলেছিলেন আওয়ামী লীগ আমলে, যেটা হয়ে গেছে বিরোধী দল দমন কমিশন, এই দুদক। তাই আমরা আশা করব যে অভিযোগ হইতে হবে স্পেসিফিক, তাহলেই আমরা মনে করবো যে এটা নতুন সংস্কৃতি, না হলে মনে হবে এটা রাজনৈতিকভাবে আপনি ঘায়াল করতে চাচ্ছেন। রহমতুল্লাহ জি, ওই অন্তত বিএনপির পক্ষে তো একটা পয়েন্ট পাওয়া গেছে। কি? ওই যে APS এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, গাজী সালাউদ্দিনের ব্যাপারে, গাজী সালাউদ্দিন না, তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ ছিল। বিএনপি আসার পরে দেখা গেছে যে আসলে অভিযোগ সত্য না। তাহলে বিএনপি তো এনসিপির পক্ষে কিছু কাজটা করে দেখা যায় না, সেটি করে, কিন্তু এই অভিযোগটি যখন আপনারা সাবেক একজন উপদেষ্টার বিরুদ্ধে আপনার, আমি আগের কথা আমাকে শুরু করতে দিয়েছেন, বলতে দেন। জি, অর্থাৎ বিএনপি যে শুধুমাত্র এনসিপি দেখলেই যে বা জামাত দেখলেই যে তার বিরুদ্ধে মানে ছাপায়া পড়ে, বিষয়টা তা না। এই 3 মাসের মধ্যে অলরেডি ওই অভিযোগ থেকে তারা মুক্তি পেয়ে গেছে, পাসপোর্ট পেয়ে গেছে, বিদেশে যাইতে নিষেধাজ্ঞা নেই, সব কিছুই পেয়ে গেছে। কিন্তু হঠাৎ করে যেই অভিযোগটা এসছে, এই অভিযোগটা তো, হ্যাঁ আমি তার সঙ্গে একমত যে অভিযোগ করলেই তো হলো না। অলরেডি ওইটার ওই আপনার মহাপরিচালকের নেতৃত্বে 7 সদস্য বেশ একটা কমিটি করা হয়েছে এটা তদন্ত করার জন্য। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে প্রতিমন্ত্রী এরকম একটি অভিযোগ, প্রশাসনিক যদি কোনো কিছু থাকে সেটি তদন্ত করা ছাড়াই উনি এটা পাবলিক করলেন কেন? ভাই, তদন্ত করার কথাই তো উনি বলেছেন। উনি তো তদন্ত কমিটি যখন করা হয়, হ্যাঁ, তখন বলা হয় না যে এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, এই বিষয়ে তদন্ত করে, নাকি ওইটাও বলা যাবে না? না, বলা যাবে, কিন্তু তাহলে তো আমি বলবে বলছি, যে আপনি প্রেস তাহলে তো বলবে যে কনফারেন্সে যখন বিনা বলে কারণে। ফেললেন তখন প্রেস কনফারেন্স শুধু ওইটা বলে নাই তো, ওই যে সে যে 6,000 কোটি না, সে যে 6,000 কোটি টাকার ইয়ের কথা বলেছে, ওইটাও তো স্পেসিফিক ওখানে আপনার ইয়া দেওয়া হয়েছে যে 6,000 কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ পেয়েছে আওয়ামী লীগের আমলের, সেইটা সহ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তিনিও সচিবের ফাইল সিগনেচার ছাড়া উনি ফাইল পাস করেছেন। এই টোটাল বিষয়টা নিয়েই একটা তদন্ত কমিটি করা হয়েছে। তো তদন্ত কমিটি কি জন্য করেছে সেটা বলতে যাওয়া, ওইটাও কি ভুলের মধ্যে পড়ে কিনা আমি জানি না। মানে কোন ইস্যুতে তদন্ত কমিটি করা হয়েছে উনি তো আর বলেন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সচিবের বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া উনি ফাইল সিগনেচার করেছেন, অর্থাৎ তাকে গ্রেফতার করা। প্রথম কথা হলো, আপনি প্রতিমন্ত্রী, আপনি যখন একটি ঘটনার জন্য আপনি তদন্ত কমিটি করেছেন, অর্থাৎ আপনি নিশ্চিত না কে দোষী বা কি হয়েছে। আমার কথা হলো প্রশাসনিক উনি তো দোষী বলেন নাই। না, দোষী বলেন নাই, তো অলমোস্ট উনি বলেছেন যে এই অভিযোগ পাওয়া গিয়েছে। হ্যাঁ, অলমোস্ট উনি চোখে দেখে যদি বলেন যে ঠিক আছে তাহলে এটা তদন্ত করা হোক যে আসলে ঘটনাটা কি, তখন যদি বলে যে না, সচিব নিজেই ফোন করে বলছে যে না সচিব ভুইয়া আপনার আমার সিগনেচার করার দরকার নাই, আপনি পাস করে দেন, এটাও তো হইতে পারে।
মানে এই দেশে তো অসম্ভব বলতে কোনো কিছু নেই। জি জি কিন্তু এখন আপনি কি প্রতিমন্ত্রী বললো কেন, এইটা নিয়ে যদি আপনি আমাকে ইয়া করেন তাহলে এটা দুঃখজনক। কারণ হচ্ছে কি, আপনার প্রতিমন্ত্রী এই বিষয়ে অভিযোগ পেয়েছেন, সেই বিষয়ে তিনি মানে তদন্ত কমিটি গঠন করেছেন, এর তো অন্য কিছু না। উনি তো বলেন না যে মারাত্মক অন্যায় করেছেন, পাপ করেছেন, ঘৃণিত কাজ করেছেন, এগুলো তো কিছু বলেন নাই। তাহলে প্রতিমন্ত্রীর দোষটা কি? না, প্রতিমন্ত্রী না দোষ- না, দোষ এখানে বলছি না তো আমি। না, তাহলে কি? আমি বল এখানে আপনি অভিযোগটা এসছে, অভিযোগের ভিত্তিতে উনি একটা তদন্ত কমিটি করেছেন, এইখানে কিন্তু কোনো দোষ আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে। উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে, তাহলে দেখেন আপনার তদন্ত বের হোক। উদ্দেশ্য নিয়ে যদি আপনি সন্দেহ করেন তাহলে সেটাও দুঃখজনক, কারণ এখানে আপনার যে সন্দেহ করার একটু কিছু নেই। একটু ভিন্ন প্রসঙ্গে যাই, জনাব সরোয়ার তুষার, গত কয়েকদিন যাবৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি খবরের শিরোনাম হচ্ছে ঝিনাইদহ গিয়ে একটা হামলার ঘটনার পর মামলা এবং পাল্টা মামলা হলো। অভিযোগের তীর নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে যে উনি অনেক অসংলগ্ন কথা বলেন। আচ্ছা ধরেন আমি আপনার এই অভিযোগটা মেনে নিলাম, অসংলগ্ন কথা তিনি কোট আনকোট অসংলগ্ন কথা তিনি বলেন, আপনি কি অসংলগ্ন কথার কারণে কারোর উপর হামলা করতে পারবেন? এটা কি করা যায়? এবং ঝিনাইদহের আসেন, ঝিনাইদহে কি অসংলগ্ন কথার কারণে হামলা করা হয়েছে? আমি তো ভিডিও দেখলাম, পুরো জিনিসটা ভিডিও দেখলাম, তিনি নামাজ পড়ে তার সমর্থক অনুসারীদের সাথে নিয়ে বের হচ্ছেন। কিন্তু প্রিভিয়াস যদি কোনো ঘটনা ঘটে, আপনি যদি কোনো নেতা নেত্রীর নামে এমন অভিযোগ, এমন অসংলগ্ন কথা যেটি আপনাদের বিরুদ্ধে অভিযোগ, যে আপনারা অলমোস্ট বলা হচ্ছে যে একেবারে অনেক সিনিয়র নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন অনেক দেখেন, একটা জিনিস অশ্লীল হলো, ভাষায়, সেটির তো একটা রেশ থাকবে, সেটির তো একটা ইম্প্যাক্ট পড়বে তার গণতন্ত্রের- অন্য যাদের বিরুদ্ধে করছেন সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা তো ইম্প্যাক্ট হবে। গণতান্ত্রিক সরকারের, বিশেষত 2/3 পাওয়া সরকারের চামড়া অনেক মোটা হইতে হবে, গন্ডারের মতো হইতে হবে। সেটার জন্য এটা কি ধরেন, আচ্ছা আপনাদের আমি কাছ বললাম থেকে- যে দেখেন, আপনাদের কাছ থেকে না নিলে হ্যাঁ সেটা আপনি জানতে হবে, নিন্দা বলেন। জানান, আপনি নিন্দা জানান। যদি আপনি মনে করেন যে তার অমুক কথাটা ঠিক না, আপনি নিন্দা জানান টক শোতে, সেমিনারে। এই যে আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রী সাহেব, পানি সম্পদ মন্ত্রী, একটা আলোচনায় দেখলাম যে নাসিরের সমালোচনা করছে, ফাইন, এটা তো চলবে। হ্যাঁ, মানে আমরা যখন আসিফ মাহমুদ এবং মাহফুজ যখন উপদেষ্টা, তখন তাদের বাসভবনের সামনে দাঁড়িয়ে যুব দলের নেতা মাহফুজকে সান্ডা মাহফুজ, আসিফকে ব্যাং আসিফ, এগুলো স্লোগান দেয় নাই হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে? তারপর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তখন? এটা তো আপনি যে অফিস আছে, যে অফিসে আছে, যে চেয়ারে আছে, তার বিরুদ্ধে হবেই। সবটা একই রুচির স্ট্যান্ডার্ডে, একই মেজাজে হবে না। আমি যেভাবে কথা বলবো নাসিরউদ্দিন পাটোয়ারি এভাবে বলবেন না, আপনি সেভাবে বলবেন না। এক একজনের রুচি মেজাজ এগুলো আলাদা। কিন্তু ঝিনাইদহের ঘটনা আছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। ঝিনাইদহে নামাজ পড়ে বেরোলেন, আমরা দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আগবারই ওখানে গেছেন, আপনার ওখানে যাইতে হবে কেন? এবং গিয়ে উনি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এক ধরনের তর্কে লিপ্ত হয়েছেন এবং তার অনুসারীরা না বলা হচ্ছে এখানে অস্ত্র সাদৃশ্য কোথায় না একটি কোনো বিষয় ফ্যাক্ট নিয়ে যাদের এত কাছে বাংলাদেশে করা এখন হয়েছে। অনেকগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, এমনকি সরকারেরও ফ্যাক্ট, এই পিআইবির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে। আপনি ওটা বের করেন, ওটা একটা তারা দেখিয়েছিল, একটা স্টিক ছিল, যে ক্যামেরার মতো যে স্টিক, সেই স্টিক, এটাকে আপনি অস্ত্র বানাই দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা যেটা ঘটনা যেখান থেকে শুরু, প্রতিক্রিয়া থেকে শুরু করলে তো হবে না। আপনি আগ বাড়িয়ে গেছেন, গিয়ে তর্কে লিপ্ত হয়েছেন এবং আপনার লোকেরা তার উপরে, তার অনুসারীদের উপরে হামলা করেছে। শুধু ডিম নিক্ষেপ করা হয়নি, মারধর করা হয়েছে ওখানে। আচ্ছা, এরপরে তারা থানায় মামলার জন্য গেছে, অনেক ওখানে অবস্থান নেওয়ার পরে মামলা করা হয়েছে। পাল্টা ছাত্রদল ওখানে আবার গিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি করে আবার তারা একটা মামলা করেছে। সেই মামলায় লাগাতার গ্রেফতার করা হচ্ছে আমাদের যুবশক্তি, এনসিপির। এই মুহূর্তে আমি যেটা শুনলাম, আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক, যার আমন্ত্রণেই নাসির ওখানে গিয়েছিলেন, তারেক রেজা, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, তাকে অ্যারেস্ট করেছে এবং তার অনুসারীদেরকে গতকাল রাতে ডিবি তুলে নিয়ে গেছে। অন্য অনেককে আপনার বাড়িতে রেইড দেওয়া হচ্ছে। এরকম একটা ভীতিকর পরিস্থিতি আপনি কেন তৈরি করছেন? জি, এই ঘটনা থেকে তো এত বড় জায়গায় তো যাওয়া যাবে না। একটু শুনে আসি। রহমতুল্লাহ ভাই যে অভিযোগটি বললেন যে আপনার মানে কথার জবাব কথা দিয়ে দিবেন, তো আরেকটি সংস্কৃতি আমরা এটা লক্ষ্য করলাম, মামলা না নেওয়ার মানে প্রবণতা ঝিনাইদহে, যেটি আমরা অতীতে দেখেছি। দ্বিতীয়ত আরেকটা ঘটনা, যে হামলার শিকার যারা হলো, ঠিক তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। হ্যাঁ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং পাল্টা একটি মামলা নিল ছাত্রদলের পক্ষ থেকে। বললেন প্রথমে কি বললেন যে যেটি কথার জবাব কথা দিয়ে দিতে হবে, তাই না? না, আপনি হামলা করতে পারেন কিনা। না না, আমি বলতেছি কথার জবাব তো কথা দিয়ে দিতে হবে। যেটা কথার মধ্যে পড়ে না সেটা কি করবে? সেটা মাইট দিতে হবে না, সেটা কি করবে? না, সেটা কি মার দিতে হবে? মাইকটা কে দিচ্ছে? যারে বলছে সে। হ্যাঁ, এখন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামটা আসলে বলতেও আমার ভালো লাগে না, আমি রাজনীতি করি তো। কেন? মানে তাকে রাজনৈতিক
কোনো নেতার মতো উচ্চারণ, বাচনভঙ্গি, শব্দচান তার মধ্যে আমি কিছুই পাই না। কিছুই পান না, আপনাদের বিরুদ্ধে বলে দেখা। না, বিরুদ্ধে বলে তা না, তাহলে বিরোধিতা কি সরার তুষার করে না? হ্যাঁ, বিরোধিতা কি আরো এনসিপির অনেক নেতারা করে না? বিরোধিতার ভাষা, শব্দচয়ন কি এরকম হয়? আপনি দেখেন যে সে মানে অবাক করার মতো কিছু ভাষা আছে, যে ভাষাগুলো বলাটা তো মুখ দিয়ে কঠিন। সে বলছে যে এই আমরা শেষের দিকে মাজা আছি। না, মাজা ভাঙছে না না ক্লিয়ার, এই যে কথাগুলো নিয়ে রহমত ভাই, এই কথাগুলো নিয়ে আমরা একমত যে এই কথাগুলো অনেক ক্ষেত্রেই তার বাড়াবাড়ি আছে। আমি বাড়াবাড়ি শব্দটাই ব্যবহার আমি করি। আপনাকে প্রশ্ন আর করতে হবে না, আপনাকে আপনাকে দেন, আমি জি, ছেড়ে দেন বলতেছি। সেটা হলো যে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে একমত। আপনি যেটা জানতে চাচ্ছেন যে নিশ্চয়ই একজন কথা বলবে, সেটার জন্য মামলাও করা যাবে না, হামলাও করা যাবে না, কিছুই করা যাবে না, কিন্তু জনরোষ বলতে একটা জিনিস কিন্তু সমাজে আছে। আপনি এমন এমন ব্যক্তি সম্পর্কে এমন এমন শব্দচয়ন যদি আপনি করেন, তিনি কোনো রিয়াক্ট না করলেও অন্যান্য জায়গায় তো সেটার প্রভাব পড়ে। তো যার কারণে কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হয়েছে। এইটুকু আমি যাদের একমত, পকেট থেকে কিন্তু ওটা বের পরবর্তী হয়েছে, প্রতিক্রিয়ায় পরবর্তী প্রতিক্রিয়ায় পরবর্তী প্রতিক্রিয়া যেটা শিকার হয়েছে, যারা হইল রহমতুল্লাহ, পরবর্তী তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া যেটা মামলা হয়েছে, দিল দুই পক্ষ এবং কিন্তু থানায় গিয়েছে। না, দুই পক্ষ মামলা দিল। এনসিপির মামলা নিতে রাত 10টা হইল, আর তারপরে ছাত্র দলের আরেকটি মামলা নিল, পাল্টা মামলা, যিনি হামলাকারী তাদের পক্ষ থেকে মামলা হইল, এবং এখন গ্রেপ্তার হচ্ছে সব এনসিপির নেতারা। ওই পক্ষের তো কেউ গ্রেপ্তার হলো না, হামলাকারী যাদের দেখা গেছে। ওই পক্ষের তো কেউ আর্মস নিয়ে যায় নাই। ও আর্মস তারপর ছাড়াই। কি বলতো, সেলফ স্টিক না কিছু একটা ব্যাড করছে ভাই। হ্যাঁ। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনারা সেলফ স্টিক নিয়ে এই যেতে হবে সেলফি কেন? স্টিক নিয়ে তারা আসছে, ওটা মারছে, ওটা দিয়ে পরে ওরা আমি এটা তো ছিনাই পরিচয় দিয়ে দিচ্ছে। দেবো, আপনি টাইম দেন আমাকে। না, টাইম নাই নাম, আসলে। বাবার নাম না, সহ না, পরিচয় টাইম দিয়ে নাই। দেবো। আমি এই নাম, বাবার নাম সহ, আমি তো চ্যালেঞ্জ করলাম, আপনি বের করেন, যেটা জামাত অস্ত্র, এটা নেতার বের ছেলে, করেন। ওই যে সরকার ছাত্র এটা শিবির, বলছে। এটা জামাত fact নেতার প্রতিষ্ঠান ছেলে, আপনি বের করেন। জামাত নেতার ছেলে এবং শিবির কর্মী, হোক জামাত নেতা, তাদের হোক শিবির, শেল্টার আমাদের নিয়ে জোটে আছে, আসতেই পারে। সেই নাসিরের সারা দেশে জনপ্রিয়তা আছে, আসবে তার কাছে, সারা সে গেলে, দেশে সে একটা কেন্দ্রীয় জনপ্রিয়তা নেতা। আছে কিনা এটা সবাই জানে। তার যে আছে। জনপ্রিয়তা, আমরা দেখি এটা, সে যে কোনো জায়গায় গেলে একটা craze তৈরি হয়, এটা আপনি অস্বীকার করতে ক্রেজ পারবেন না। তৈরি হয়। এবং ওনার নিজের, ওনার কাছের একজন লোক কালকে আমাকে বলতেছিল যে সে আসলে দেখছে এখন তো আমার রাজনীতি নাই, এখন এই না, সমস্ত না, না, কথাবার্তা বলে না, না, মোটামুটি এটা কোনো কথা না, মাঠে এটা কোনো আমাদের কথা একটু না। সতেজ যেটা- থাকতে যেখান হবে, থেকে শুরু হয়েছে, নাহলে তো আবার সেখান কাভারেজ থেকে আপনাকে হারাতে বলতে হবে। আপনি এখন উনি জামাত কাভারেজ শিবিরের নেওয়ার ছেলেপেলের জন্য, সাথে ছিল, এই ভাইলট অজুহাতে করার হামলা করা জন্য যাবে না। সে এই অজুহাতে নিজেকে হামলা করা কি যাবে বলে না। এটাকে কি যেন এখানে সেম আওয়ামী লীগ আমলে বিএনপির বড় বড় নেতাদের উপরে এবং হামলা করা হতো, এবং আমি তারপর বলছি, দায় চাপানো আমি হতো। যেই লোকের নাম আপনি বলছেন, এই লোকের নামে এই ধরনের টক শোতে আলোচনায়, এই লোকের নামে কোনো আলোচনা হওয়া, এটা রাজনীতির জন্য লজ্জাজনক। এবং এই লোকের এই ধরনের আচার রহমতুল্লাহ আচরণ ভাই, বন্ধ করার আপনার দায়িত্ব, না, এই আপনি এই লজ্জাজনক ধরনের বলছেন, আচার আপনি আচরণ, একটি দলের এই কেন্দ্রীয় ধরনের নেতা, আচার আচরণ তার বন্ধ করার জন্য তার দলের উদ্যোগ নেওয়া উচিত। আপনি এইটা তার বন্ধ করতে দলের বলতেছেন, নেতাকর্মীদের, কিন্তু আপনার এই পুলিশ, সমস্ত নেতারা তার এই সমস্ত আচরণ, অশোভন উক্তি সম্পর্কে তারা কোনো কথা বলে নাই। নিশ্চয়ই আমি সেজন্য তাকে আঘাত করা হবে, সেটার পক্ষে আমি না। আপনি যেটা জানতে চান, আপনার যে পুলিশি আমি প্রতিক্রিয়া যেটা, সেটা কি আমি বলবেন? আমি যেটি এই যে সরাসরি এটার বলল, কারণে যে আপনি তাকে আঘাত করবেন, কিন্তু এখন যারা ধরেন যার একেবারে বোধ শক্তি নাই, সে চাচ্ছি যে তার উপরে কেউ একটু আগে আসুক, সে চাচ্ছে বাজারে একটু গণপিটুনি গান। এখানে পুলিশ গিয়ে রেড দিচ্ছে আওয়ামী লীগ স্টাইল, এটা কেন? গণপিটুনি এটা খাওয়ার ঘটনা জন্য কি? সে হরহামেশা কথাবার্তা না, বলে না, এটা এইটি victim তো blaming আগে লাগে। কথা বলছেন, তার যে পরবর্তীতে আচরণ, এই পুলিশ যে আচরণ যদি বন্ধ করছে, না হয়, হ্যাঁ, তাহলে যে কোনো জায়গায় সে গণপিটুনিতে মারা পড়তে পারে। সেটা আমি আশঙ্কা প্রকাশ করছি। আপনি আশঙ্কা তাহলে প্রকাশ সেটা- এই যে করছেন। মব সেটা উস্কে দিলেন বেকুব, কিন্তু, ভাই বেয়াদব। কিন্তু মব উস্কে দিলেন। মব না, মব তো তাদেরই তৈরি। আপনি- মব তো এই সমস্ত এই যে কি পাটোয়ারি বললেন যেন, এরাই মবের আবিষ্কারক। এবং মব এদের BNP কারণে ছেলেপেলেরা বাংলাদেশে কেন জনরোষ? মব নামক একটা বক্তব্য, আমার একটা শব্দ একদমই তৈরি হয়েছে তাদের কারণে। মানে এগুলো বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক শেষ দলের করতে যারা হবে। নেতা, জি। তাদেরকে তাদের নেতাদের ভাষা, শব্দ এগুলো সংযত করা জি, উচিত। জনাব আবু ভাষার নাসের স্বাধীনতা মোহাম্মদ মানে এটা না আপনি রহমতুল্লাহ, একজনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবেন। আমার মনে হয় এই বিতর্ক আরো একটু করা যেতে পারতো, কারণ আপনি এখানে একটি ভয়াবহ শব্দ কিন্তু কথা কিন্তু বলে ফেলেছেন। গণপিটুনিতে মারার কথা বলেছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি। সেই কথা আর না গেলাম। জনাব এই আবু জাতীয় নাসের আমি মোহাম্মদ আশঙ্কা প্রকাশ রহমতুল্লাহ, করছি। এখন জনাব আবার সরার বলতে পারি তুষার, যে তার এই সমস্ত আপনাদের শব্দগুলি বন্ধ দুইজনকে না হলে অনেক আমি আশঙ্কা ধন্যবাদ। প্রকাশ করতেছি সে গণপিটুনির শিকার হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।